মর্নিং। মর্নিং আমার স্যার। কথা শোনা যাচ্ছে? মর্নিং স্যার। হ্যাঁ স্যার, গুড মর্নিং স্যার। গুড Good মর্নিং morning, স্যার। sir. স্যার, ঠিক আছে, Morning, sir. আমাদের Good morning, first sir. গুড মর্নিং। কি বলবো? আহ, আজকে আমরা যে কোর্সটা আমরা করছি তার একটা পোর্শন যেটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসার কথা ছিল। তোমরা যারা কিনা আইটিআই বা ভোকেশনাল পড়ে এসছো তোমরা পড়েছো ড্রয়িং এর কিছু ক্লাস, কিন্তু এই থার্ড সেমিস্টারে যে ধরনের ড্রয়িং গুলো আমাদের দরকার তার কিছু হয়তো তোমরা ভুলে গেছো বা প্র্যাকটিস করনি, বা সেই ধরনের আমরা কিছু ড্রয়িং বা তার ড্রয়িং হচ্ছে অ্যাকচুয়ালি একটা ল্যাঙ্গুয়েজ। ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার্স। অর্থাৎ সাপোজ মনে করো যে আমাদের যে ধরনের আমরা শর্ট হ্যান্ড জানি, অনেকে শুনেছি শর্ট হ্যান্ড বা স্টেনোগ্রাফি। সেটা কি হয়, একটা কোম্পানিতে একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকেন বসে, তিনি এই শর্ট বস যেটা ডিকটেট করেন সেটা কিছু সংকেতের দ্বারা বা কোনো সিম্বলের দ্বারা সেটাকে উনি ওনার মতো করে লিখে নেন। তারপর সেটাকে আবার ল্যাঙ্গুয়েজে ইংলিশে কনভার্ট করে উনি টাইপ করে যেটাটা তৈরি করেন। ঠিক সেরকমই আমরা ড্রয়িং ক্লাসে, ড্রয়িং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আমরা কি করি, কোনো একটা অবজেক্ট যেটা কিনা বানাতে হবে বা জিনিসটা তৈরি কোনোদিন কেউ দেখেইনি, সেটা একটা প্ল্যানিং বা একটা ড্রয়িং আমরা তৈরি করলাম। সেই ড্রয়িংটা কোথায় যাবে, কোনো সাইট ইঞ্জিনিয়ার বা ইন্ডাস্ট্রি যেখানে বা প্রোডাকশন ডিপার্টমেন্টে যারা তৈরি করবে সেখানে চলে যাবে, বা যদি কোনো একটা বিল্ডিং কনস্ট্রাকশন হয় তাহলে একদম সাইটে চলে যাবে সেই ড্রয়িংটা। সেখানে যে তৈরি করছেন তিনি ওটা দেখে দেখে আবার বুঝে যাবেন যে সেইটা কি বোঝানো হয়েছে বা কি তৈরি করতে হবে। তাই এক্ষেত্রে একটা মনের ভাব প্রকাশ করছে যে ড্রয়িং, সেই ড্রয়িংটা ইঞ্জিনিয়ারিং এ অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের যেটা করতে হবে, সেই ড্রয়িংটা করতে কিছু ফর্মুলা, ফর্মুলা মিনস কিছু সিম্বল আমাদের মনে রাখতে হবে। কিছু মানে সংকেত বা যেটা কিনা আমি শর্ট হ্যান্ডের ক্ষেত্রে বললাম যে যে সিম্বল গুলো আছে ড্রয়িং, তা নয়। ড্রয়িং এর ক্ষেত্রে কি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট লাইন ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং ক্যারি করে। অর্থাৎ কোন একটা লাইন থিকনেস কতটা মোটা হবে, কতটা সরু হবে, সেটা হিডেন লাইন হবে কিনা বা কন্টিনিউয়াস লাইন হবে কিনা, তার ডিফারেন্ট ডিফারেন্ট লাইন গুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং কে প্লেস করবে। তাহলে তুমি যদি একটা লাইন ভুল ড্র করো, তাহলে যে সাইট ইঞ্জিনিয়ার আছেন তিনি মানে ভুল বুঝবেন এবং জিনিসটা ভুল তৈরি হয়ে যাবে, যার ফলে আমরা সেখানে কিছু ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আসতে পারে। সেই ম্যানুফ্যাকচারিং ডিফেক্টটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের ড্রয়িং করতে হয়। এখানে যারা মেকানিক্যাল বা সিভিল আছে তাদের ক্ষেত্রে হয়তো ডিপার্টমেন্টের, আমি মেনলি মেকানিক্যালের টিচার, তো সেক্ষেত্রে এই সিম্বল গুলোর কিছু কিছু মিনিং কিন্তু ডিপার্টমেন্টাল মিনিং এর উপর ডিপেন্ড করবে। যেমন ধরো আমি মেকানিক্যালের সিম্বল গুলো খুব ভালো করে জানি বা কমন যেগুলো সেগুলো ভালো করে জানি, কিন্তু আমি কি একটা মানে বিল্ডিং ড্রয়িং এর যে উডেন হবে না কংক্রিট হবে তার যে সিম্বল, সেক্ষেত্রে কিন্তু সিভিলের টিচার আবার করিয়ে নেবে। আমরা সেগুলোই এখন করব যেগুলো আমরা প্রিভিয়াস সেমিস্টারে করার কথা ছিল, যেগুলো আমরা করে উঠতে পারিনি বা আমরা ভোকেশনাল বলে ফার্স্ট ইয়ারে আমরা ছিলাম না, কিন্তু আমাদের প্রিভিয়াস কোর্সে অবশ্যই তোমরা করেছো। ঠিক সেগুলোই আমরা একটু ফলো আপ করে নেব। তো আমি দেখো বোর্ডে যে ছবিটা এঁকেছি সেটা কি দেখা যাচ্ছে? স্যার, স্যার, হ্যাঁ স্যার। এই স্যার একটু বোর্ডে যে কথা ছিল। ছবিটা এঁকেছি। হ্যালো। স্যার, আমাদের তো কম্পিউটারে আমরা জয়েন করেছি, তো কম্পিউটারে আমাদের এগুলো আছে কি? নেই, কিন্তু চাকরির পরীক্ষাতে যখন কমন কোশ্চেন আসে তখন কিছু ভিজুয়ালাইজ করার জন্য এগুলো বলতে হয়, কোশ্চেন আসে, অবজেক্টিভ এসে যায়। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের যেহেতু কোর্সটা এখন কমন কোর্স হিসেবে হচ্ছে সেহেতু এখন এগুলো করতে হবে। হয়তো কম্পিউটার সায়েন্সের অত মেশিন ড্রয়িং বা বিল্ডিং ড্রয়িং ওগুলো তো থাকবে না, কিন্তু এই যে আমি যেগুলো এখন পড়াবো একটা লাইনের কি মিনিং হয় সেটা জানতে হবে। ওকে ওকে স্যার। এই যে ছবিটা দেখা ওকে স্যার। যাচ্ছে, যেহেতু আমি সেলফি মোডে পড়াচ্ছি তাই জন্য তোমরা হয়তো ডাইমেনশনটা হয়তো উল্টো দেখতে পাচ্ছ, তাই তোমরা একটা 60 লিখে না দাও, স্যার, উল্টো দেখতে ক্লিয়ার পাচ্ছ। দেখা যাচ্ছে। না স্যার, ঠিক আছে, ক্লিয়ার আমি দেখা যাচ্ছে। ডাইমেনশন লিখে নি কিছু। ঠিক আছে, ব্যাক ক্যামেরা করে নিচ্ছি, আমি ব্যাক ক্যামেরা করে নিচ্ছি। ব্যাক ক্যামেরা করলে আমি আবার দেখতে পাবো না, আমি ব্যাক ক্যামেরা করে নিচ্ছি। আগে আপাতত দেখে নি, ড্রয়িংটা বুঝে নি। এই যে ড্রয়িংটা আমি এঁকেছি এখানে আমি কেন উদ্দেশ্য এঁকেছি, এটা কোনো ড্রয়িং নয়, আমি ড্রয়িং করার জন্য এটা আমি আঁকিনি। আমি এঁকেছি
এখানে কি কি লাইন আমার ইউজ হচ্ছে সেটা দেখার জন্য। কি কি লাইন আমার ইউজ হচ্ছে, যেমন আমার এখানে প্রথমে যাকে একটা সার্কেল দেখতে পাচ্ছ, সেই সার্কেলকে একটা ইন্টারসেক্ট করেছে, একটা সার্কেলের সেন্টার দিয়ে পাস করেছে একটা হরাইজন্টাল লাইন আর একটা ভার্টিক্যাল লাইন। আবার দেখো এটাও কিন্তু লাইন, দুটো লাইনের ডিফারেন্স বুঝতে পারছো, দেখতে পাচ্ছ ডিফারেন্স দুটো। এই যে লাইনটা আছে সেই লাইনটা কিন্তু একটা কন্টিনিউয়াস লাইন, কন্টিনিউয়াস লাইন, অর্থাৎ লাইনটা কোনো গ্যাপ নেই। কিন্তু সেন্টার দিয়ে লাইন স্যার আওয়াজ মাঝে মাঝে শোনা যাচ্ছে না। সেন্টার লাইন শোনা যাচ্ছে না? স্যার মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে। স্যার ক্লিয়ার হ্যাঁ আছে স্যার, মাঝে মাঝে এখন এবার এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার স্যার, আপনি ঠিক সামনে আছে থেকে কথা বললে ঠিক আছে, স্যার একটু দূরে চলে গেলে সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে এই যে সেন্টার লাইন দুটো আছে, সেই সেন্টার লাইন দুটো ডিফারেন্স কি আছে, কাকে বলছে সেন্টার লাইন? প্রথমত সেন্টার লাইন পাস করবে কোত্থেকে? সেন্টার দিয়ে। কোথা দিয়ে? সেন্টার দিয়ে। ধরো সার্কেলের সেন্টার, বা যদি তুমি একটা স্কোয়ার আঁকো, তারও যদি একটা অবজেক্ট আঁকো, তার তো অ্যাক্সিস থাকবে। একটা ধরো সলিড অবজেক্ট, যেমন ধরো কোন, সিলিন্ডার বা এসব যেগুলো আছে, তার তো একটা সেন্টার থাকবে বা অ্যাক্সিস থাকবে। সেই অ্যাক্সিস লাইনটাও কিন্তু এভাবে প্রেজেন্ট করা হয় বাই সেন্টার লাইন। একটু দেখাই সেই জিনিসটা কিরকম ভাবে আঁকতে হয়। তার ক্রাইটেরিয়া হচ্ছে প্রথমে একটা বড় লাইন, গ্যাপ, আবার গ্যাপ, আবার বড় লাইন। কি বললাম? একটা বড় লাইন, একটা বড় লাইন এঁকেছি, এবার গ্যাপ দিয়েছি একটুখানি, তারপর আবার একটা ছোট লাইন, তারপর আবার একটা বড় লাইন। এই যে লাইনগুলো আমি এঁকেছি তার মেজারমেন্ট আছে একটা। অর্থাৎ এই বড় যে লাইনটা হচ্ছে 6 মিলিমিটার, তারপরে গ্যাপটা 2 মিলিমিটার, তারপর আবার যে ছোট গ্যাপটা 3 মিলিমিটার, আর তারপর আবার গ্যাপটা 2 মিলিমিটার, আর আবার বড় দাগটা 6 মিলিমিটার। গ্যাপ গুলো 2 মিলিমিটার করে, আর বড় দাগ গুলো 6 মিলিমিটার করে, আর মাঝখানে ছোট দাগটা 3 মিলিমিটার। এরকম অলরেডি চলতে থাকে, বড় ছোট বড় ছোট এভাবে দাগ দিয়ে চলতে থাকে। এই লাইনটার মিনিং কি বোঝাবে? এই লাইনটা বোঝাবে যে এই লাইন দুটো, দুটো লাইন থাকবে, এই দুটো লাইন কোনো একটা সেন্টারকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই সেন্টার লাইন দিয়ে যে পাস করেছে, এই দুটো একটা সেন্টার, এই সেন্টার লাইনটা পাস করেছে সেন্টার। কার সেন্টার? এই সার্কেলটার সেন্টার বা এই শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না স্যার। আপনার নেটওয়ার্কটা একটু শোনা শোনা যাচ্ছে না স্যার। জাস্ট স্যার সব ঠিক আছে, আপনি যখন একটু দূরে যাচ্ছেন তখন একটু প্রবলেম হচ্ছে। আপনি যখন মোবাইল থেকে একটু দূরে যাচ্ছেন তখন প্রবলেম হচ্ছে। আমি আরেকটা ডিভাইস দেখাচ্ছি, আরেকটা আমি কথা বলছি, দুটো ডিভাইস ইউজ করছি, 1 মিনিট।
Just think. হ্যালো, এবার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার ঠিক স্যার শোনা যাচ্ছে এবার। ওকে, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে এবার। থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো এই যে সেন্টার লাইনটা আছে, এই সেন্টার লাইনটা এই সার্কেলের সেন্টার দিয়ে পাস করছে। এই সেন্টারটার মিনিং কি হয়, মেজারমেন্ট কত হয়? 6 মিলিমিটার, তারপর 2 মিলিমিটার গ্যাপ, তারপর আবার 3 মিলিমিটারের একটা লাইন, আবার 2 মিলিমিটার গ্যাপ, আবার 6 মিলিমিটার। শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ ওকে ওকে ওকে। এবারে এটাও একটা সার্কেল, এটাও একটা সার্কেল। ডিফারেন্সটা কি? এটা সার্কেল আর এটা হচ্ছে সেমি সার্কেল। ঠিক ব্যাপারটা, ছবিটা দেখতে লাগে অনেকটা শিলনোড়া যেমন হয় বা মাইলস্টোন যেমন হয় তেমন একটা ছবি এঁকেছি। আমি এই ছবিটা বা ড্রয়িংটা করার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে অনেক রকমের লাইন ইউজ করেছি। সেই লাইনগুলো কি কি আমি আজকে আইডেন্টিফাই করব, তোমরা চিনবে এবং তোমরা এরপর যখন কোনো ড্রয়িং করবে সেগুলো ভুল যাতে না হয় তার জন্য আজকে আমি এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ লাইনস আমি এখানে ইউজ করব। সেখানে দেখো এই যে লাইনটা, এই সার্কেল দুটোর মিল হচ্ছে কি? এই দুটো সার্কেলকে বলে কনসেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিক সার্কেল মানে কি? অর্থাৎ দুটো সার্কেলে বা তার বেশিও হতে পারে, একের চেয়ে বেশি সার্কেলে যদি সেন্টার একটাই হয় তাহলে তাকে বলা হচ্ছে কনসেন্ট্রিক সার্কেল। কি বললাম? কনসেন্ট্রিক, বাংলায় বলে এক কেন্দ্রিক বা সমকেন্দ্রিক বৃত্ত। অর্থাৎ যতগুলো বৃত্তই হোক না কেন, যতগুলো সার্কেলই হোক না কেন, তাদের সেন্টার একটাই। ডিফারেন্ট ডিফারেন্ট রেডিয়াস হওয়ার জন্য তাদের আমরা ডিফারেন্ট ডিফারেন্ট শেপে দেখতে পাচ্ছি। তাহলে এই কনসেন্ট্রিক সার্কেল, দুটো সার্কেলের সেন্টার একটাই এবং সেখান দিয়ে পাস করছে সেন্টার লাইন। ঠিক এখান থেকে আমরা বুঝে গেলাম সেন্টার লাইন কি রকম। আমাকে একটু বলবে এটা কি লাইন? দেখি কে বলতে পারে এই লাইনটা কি লাইন? ওটাও একটা সেন্টার লাইন, ওটাও একটা সেন্টার লাইন। তার মানে কি? এখানে দেখো সেন্টার লাইনের পর আরেকটা দুটো লাইন আছে, যে লাইন দুটো হচ্ছে বলা হচ্ছে হিডেন লাইন। ডিফারেন্সটা কি এখানে এঁকে দেখাই। সেন্টার লাইন করেছি আমরা কি রকম? একটা বড় দাগ, একটা ছোট দাগ, আবার একটা বড় দাগ। আর এই লাইনটা হচ্ছে হিডেন লাইন। হিডেন লাইন অর্থাৎ ছোট ছোট অনেকগুলো লাইন, দেখা বলা হচ্ছে হিডেন লাইন। আর এই লাইনটা কিরকম লাইন ছিল? কন্টিনিউয়াস লাইন। তিনটে লাইন কখন আমরা কিভাবে ইউজ করব, কখন আমরা কিভাবে ইউজ করব? তিনটে লাইনের মানে হচ্ছে কন্টিনিউয়াস লাইন আমরা তখন ইউজ করব যখন যে লাইনটা আমার আছে এবং আমরা তাকে দেখতে পাচ্ছি। কি বললাম ভালো করে বুঝে নাও। যখন যে লাইনটা আছে এবং আমরা তাকে, রাজ তোমার মোবাইল থেকে একটা নয়েজ আসছে, রাজ মিউট প্লিজ। যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি অবজেক্টে, ধরো যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরো আমরা যদি মোবাইলটার ছবি আঁকি তাহলে এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেই লাইনটা আমরা কন্টিনিউয়াস লাইন আঁকবো। যে লাইনটা আছে, তার এক্সিস্টেন্স আছে এবং আমরা তাকে দেখতে পাচ্ছি, তখন আমরা আঁকি তাকে কন্টিনিউয়াস লাইন করে। যে লাইনটা আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তখন সেই লাইনটাকে আমরা আঁকবো হিডেন লাইন করে বা ড্যাশ লাইন। এই ড্যাশ দিয়ে আঁকি যেটা হিডেন লাইন। যে লাইনটা আমার আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তখন আমরা তাকে হিডেন লাইন দিয়ে প্রেজেন্ট করি। আর যে লাইনটা সেন্টার লাইন কাকে প্রেজেন্ট করছে?
যেখান দিয়ে কোনো অ্যাক্সিস বা সেন্টার আছে বলে আমি বোঝাতে চাইবো যে যে তৈরি করছে জিনিসটা ম্যানুফ্যাকচারারকে, তাহলে সেই জায়গাটায় আমি ইউজ করবো সেন্টার লাইন। আরেকখানা লাইন স্পেশাল লাইন আছে যেটা হচ্ছে কন্টিনিউয়াস কিন্তু থিন লাইন। এটা ছিল কন্টিনিউয়াস থিক বা ডার্ক লাইন, এটা ছিল থিন লাইন। থিন মানে খুবই থিন, কিন্তু তোমরা বুঝতে পারবে না বলে আমি ডার্ক করে আঁকলাম বটে, কিন্তু লাইনটা হবে আরো থিন। এরকম থিন লাইনের হয়, দেখতে পাচ্ছ এবার থিন লাইনটা খুবই থিন করে এঁকেছি। থিন লাইন দেখতে পাচ্ছি। কখন আমরা থিন লাইন আঁকবো? যেই লাইনটার কোনো এক্সিস্টেন্স নেই, বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই, কিন্তু আমাকে হেল্পিং লাইন বলে আমাকে হেল্প করবে, কনস্ট্রাকশন লাইন। অর্থাৎ লাইনটা আমাকে এঁকে নিতে হয় কিছু ড্রয়িংকে বোঝানোর জন্য। অর্থাৎ লাইনটা কোনো এক্সিস্টেন্স হয় না, বাস্তবে তার লাইনটা দেখা যাচ্ছে না, কিন্তু আমাকে আঁকতে হচ্ছে। তখন আমাকে আঁকতে হবে এই থিন লাইন, যেই লাইনগুলোকে আমাকে বলা হয় কনস্ট্রাকশন লাইন বা প্রজেকশন লাইন। এগুলো তোমরা কিন্তু ড্রয়িং এ যারা করে এসছো তারা কিন্তু জানো, হয়তো ভুলে গেছো। তাহলে এই চারটে লাইনকে যদি আমি মোটামুটি ভালো করে জেনে রাখি, এই চারটে গ্রামারকে, ড্রয়িং এর গ্রামার, এই চারটে লাইনের যদি ভালো করে মানে বুঝি, তাহলে কিন্তু আমরা ড্রয়িং এ অনেকটাই শিখে যাব। যদি এই চারটে লাইনের মানে ভুল জানি বা আমি ভুল রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু ম্যানুফ্যাকচারার যে অবজেক্টটা ম্যানুফ্যাকচারিং করবে, যেটা তৈরি করবে, সেটাও ভুল হয়ে যাবে। তার জন্য এই চারটে লাইনকে ভালো করে আমাকে মিনিংটা জানতে হয়। তাহলে এবার আরেকটা হচ্ছে ডাইমেনশন লাইন। ডাইমেনশন লাইন কাকে বলছে? আমি এটা সেলফি মোডটাকে ঘুরিয়ে ব্যাক মোডে দিয়ে দিই, তাহলে এবার ডাইমেনশন দিতে পারবো না, সব টেস্ট গুলো উল্টে যাবে। আচ্ছা, এটা আমাদের ক্লাসরুম। তোমরা যখন ক্লাসে আসবে, এটা আমাদের ড্রয়িং রুম, ড্রয়িং টেবিল দেখতে পাচ্ছ। সেখানে এত বড় একটা ড্রয়িং হল আছে। এরকম আমাদের কলেজে প্রচুর ড্রয়িং হল আছে, 3-4টে ড্রয়িং হল আছে। সেই ড্রয়িং হলগুলো তোমরা ড্রয়িং করবে, এবং লাইট ফ্যান মানে ভীষণ লাইট এই ঘরটার মধ্যে, প্রচুর জানলা। তোমরা এটা আমাদের এসআরএসটি কলেজের ড্রয়িং হলগুলো আছে। আজকে তোমরা ক্লাসরুম দেখতে পাচ্ছ। আপাতত ড্রয়িংটার মধ্যে আবার ঢুকে পড়ছি। এবার দেখতে না পেলে বলবে, আমি কিন্তু দেখতে পাবো না। হ্যালো, দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ স্যার, হাফ দেখা যাচ্ছে। স্যার উপরে দেখা যাচ্ছে না। দাঁড়া আমি দেখি, আমিও স্যার স্যার, উপরে একটু উঠান, উপরের দিকে। উপরের দিকে একটু উঠান, দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, আপনি পেছন দিয়ে এসে দেখুন স্যার। একদম ঠিক আছে। এবার স্যার ভিডিও বন্ধ আছে আপনার। ক্যামেরা অফ আছে। স্যার ক্যামেরাটা চালু করুন। দাঁড়াও, তোমরা আমার ক্যামেরাটা পিন করো। জয়ন্ত স্যার মেকানিক্যাল যেটা আছে সেটা গিয়ে করো। হ্যাঁ স্যার, সেটাকেই পিন করেছি। সেটাতে ক্যামেরা অন আছে, সেটা ক্যামেরা অফ আছে স্যার। কি করে পসিবল হয়? ক্যামেরা তো অন। স্যার দেখা আছে। হ্যালো, হ্যাঁ স্যার দেখা আছে। এবারে দেখো, এটাকে বলে সেন্ট্রাল লাইন। এটাও একটা, এটাও একটা। এই যে লাইনটা, এটা বলছিলাম ডাইমেনশন লাইন, ব্যাপারটা বলছিলাম। ডাইমেনশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ডাইমেনশন কাকে বলছে? অর্থাৎ কোনো একটা, ধরো তুমি একটা বাড়িতে আলমারি বানাবে বা টেবিল বানাবে, একটা পড়ার টেবিল বানাবে, সেই টেবিলটার যদি তুমি মাপ না বলে দাও, তাহলে সেটা তো কার্পেন্টার বুঝতে পারবে না।
তাহলে সে বানাবে কি করে? তার জন্য তাকে আমাকে ডাইমেনশন দিতে হবে। সেই ডাইমেনশন কিন্তু আমার ইচ্ছে মতো আমি দিতে পারি না। প্রথমে আসি ডাইমেনশন লাইন কাকে বলছে। অর্থাৎ একটা ডাইমেনশন, ধরো এই যে লাইনটা আছে তার লেন্থটা আমি প্রেজেন্ট করছি এখানটায়, এবং সেটা মেজারমেন্ট কত 60। 60-র পর কোনো ইউনিট লেখা হয়নি। 60-র পর যে ইউনিটটা লেখা হয়নি তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এইখানে যখন কোনো ডাইমেনশনে কোনো ইউনিট লেখা থাকবে না, তার মানে সেটা হবে অনলি মিলিমিটার। মিলিমিটার। যখন আমরা কোনো ড্রয়িংকে যখন শিটে প্রেজেন্ট করব, যখন আমরা টাইটেল বার যখন দেবো না, নেম প্লেট লিখবো, সেখানে আমরা লিখতে দিতে হয় যে অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার। অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার, অর্থাৎ তার মানে আমি যদি কোনো ডাইমেনশনের টেক্সটে যদি কোনো ডাইমেনশনের ইউনিট না লেখা থাকে, তাহলে বুঝে নিতে হবে সেটা মিলিমিটারে আছে। তার জন্য আমরা কোনো কিছুই আর ইউনিট লিখবো না। এবার আসছি এই যে লাইনটা আছে, আমি এই জায়গাটা মুছে আমি আলাদা করে ফেস করে দেখিয়ে দিচ্ছি। ড্রয়িং গুলো মিলিমিটারে হয় কেন? মিলিমিটারে হয় কেন? তার মিলিমিটারটা স্ট্যান্ডার্ড বলে, এর চেয়ে ছোট ডিভিশন হয় না বলে। আমার ডেসিমালে আসবে না। যদি আমি সেন্টিমিটারে করতাম, সেন্টিমিটারে করতে পারো যখন বড় বড় ড্রয়িং যখন হবে সেন্টিমিটারে করা হয়, কিন্তু মিলিমিটারটা একদম স্ট্যান্ডার্ড। ঠিক আছে? হ্যালো, শুনতে পেয়েছো উত্তরটা? হ্যাঁ স্যার। এবার ধরো তুমি তুমি সেন্টিমিটারও লিখতে পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু সেন্টিমিটার বা ইঞ্চেস হলে কিন্তু এখানে ইউনিট লিখতে হবে। আচ্ছা, এরপর আসছি, ধর আমি একটা একটা রেক্ট্যাঙ্গেল এঁকেছি। সেই রেক্ট্যাঙ্গেলটার মেজারমেন্ট যদি আমি ডাইমেনশন দিতে চাই, ডাইমেনশনটা সাপোজ ধরো 30 মিলিমিটার, সাপোজ 30 মিলিমিটার। তাহলে আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে এই লাইনটার লেন্থ 30 মিলিমিটার। এটা প্রেজেন্ট করতে গেলে আমার কি করতে হবে? এক্সটেনশন লাইন দিতে হবে। এক্সটেনশন। এক্সটেনশন কেন লাইন? এই লাইনটাকে বললাম কি এক্সটেনশন লাইন। এটা কিন্তু একটু থিন লাইনে হয়। এই লাইনটা কি আদৌ আছে? নেই। আমার আঁকার সুবিধার জন্য আমি এঁকে নিচ্ছি, তাই এর নাম হচ্ছে এক্সটেনশন লাইন, কিন্তু এটা থিন লাইনে হবে। এই এক্সটেনশন লাইনের পর এখানে যে আমি লাইনটা দিলাম সেটা হচ্ছে ডাইমেনশন লাইন। এই ডাইমেনশন লাইনটা যদি আমি এখানেই দিতাম তাহলে তো ড্রয়িংটা ডাইমেনশনটা ডিফারেন্স হতো না। তাই আমরা কি করতে হলো? একটু সরিয়ে এনে দিলাম। এই সরিয়ে এনে দিলাম অর্থাৎ টেনে নিয়ে এসে দিলাম, তাই এই লাইনটার নাম হচ্ছে এক্সটেনশন লাইন। এই লাইন দুটোর নাম হচ্ছে এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইনকে এক্সটেন্ড করলাম, করে আমি ডাইমেনশন লাইন দিলাম। মাথায় রাখতে হবে ডাইমেনশন লাইন কিন্তু আমি যার ডাইমেনশন দিচ্ছি তার সঙ্গে প্যারালাল হবে। যার ডাইমেনশন আমি দিচ্ছি তার সঙ্গে প্যারালাল হবে। এটা মেপে করার দরকার নেই, চোখের আন্দাজে করা হয়। কারণ আমরা তো টি সেট স্কয়ার এসব দিয়ে ড্রয়িং করব, অটোমেটিক্যালি সেগুলো প্যারালাল হয়ে যাবে। কিন্তু আমি বলারটাই বলছি, আমি কিন্তু কখনোই ডাইমেনশন লাইন এরকম ইনক্লাইন দিতে পারবো না। অর্থাৎ যখন এই হরাইজন্টাল লাইনটার আমি ডাইমেনশন দিচ্ছি, সেটা কিন্তু ডাইমেনশন লাইনটা তার সঙ্গে প্যারালাল হতে হবে। নেক্সট আসছি, এটাকে বলা হয় ডাইমেনশন অ্যারোহেড। অ্যারোহেড। এই অ্যারোহেড কিন্তু যেমন তেমন হলেই হলো না। এই অ্যারোহেড যেমন তেমন হলেই হলো না। অ্যারোহেডে অনেকগুলো প্রকার হয়। কেউ এভাবে দিতে পারে, কেউ এভাবে দিতে পারে, এরকম দিতে পারে, কেউ আবার এরকম দিতে পারে, অনেক রকমের হয়। এরকম হতে পারে। এটাকে বলা হচ্ছে ওপেন অ্যারোহেড, এটা ক্লোজড অ্যারোহেড। আমরা যেহেতু সবাই একই রকম প্রেজেন্ট করাই, শীটগুলো একই রকম হলে দেখতে ভালো লাগে, তার জন্য আমরা এই বাকিগুলো করাই না, এই একই ক্লোজ সিস্টেমটাই করা হয়। ক্লোজ সিস্টেম, এবং সেটা ডার্ক করে ফিল করে দিই। এবার দেখো এই যে অ্যারোহেডটা দিলাম, এই অ্যারোহেডটা কিন্তু খুব সাবধানে দিতে হয়, এবং এটা একটা মেজারমেন্ট আছে। সেই মেজারমেন্টটা কি খুব অবজেক্টিভে খুব আসে, চাকরির পরীক্ষাতেও আসে। যদি এই অ্যারোহেডটা আমি বড় করে আঁকলাম, এই অ্যারোহেডটার মেজারমেন্ট হচ্ছে, রেশিও হচ্ছে 3:1। অর্থাৎ এই অ্যারোহেডটা যে লেন্থ অ্যান্ড এই হাইটটা ব্রেথটা রেশিও হচ্ছে 3:1। যদি এটা 3 ইউনিট হয় তাহলে এটা 1 ইউনিট। যদি 3 মিলিমিটার হয় তাহলে এটুকু হচ্ছে 1 মিলিমিটার। তো প্রতিটা অ্যারোহেড তো মেপে মেপে করা সম্ভব নয়। তো চোখের আন্দাজে আমরা কি করি, একটু লম্বাটা ধরনের অ্যারোহেডটা দিয়ে রাখি। আমি এটা মুছে আবার দেখাচ্ছি কিভাবে করলাম। এটা মুছে আবার দেখাচ্ছি। দেখো, আমরা মেজারমেন্ট করে করব না, চোখের আন্দাজে একটু লম্বাটে এরকম হবে। তোমরা কি করো সেটা দেখে নাও। তোমরা যেটা করো জানি না, অনেকে না বুঝে এটা করে ফেলে। অনেকে ডাইমেনশন এভাবে দেয়, এরকম চওড়া হয়ে গেছে। তোমার কি মনে হচ্ছে এটা 3:1 হয়েছে? এটা কি 3:1 আছে? না। 3:1 মানে একটু
মানে এইটা যা হবে তার 3 টাইমস হবে। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যারোহেড এবং তারপর সেটা ক্লোজ করে দাও, অর্থাৎ ফিল করে দাও, ক্লোজ করে ফিল করে দিলাম, এইভাবে অ্যারোহেড দিতে হয়। তাহলে আমি কি কি শিখলাম? 1 নম্বর শিখলাম আমি এক্সটেনশন লাইন, তারপর শিখলাম ডাইমেনশন লাইন, তারপর শিখলাম ডাইমেনশন অ্যারোহেড, তারপর শিখলাম ডাইমেনশন টেক্সট। 30 বলেছিলাম, তাহলে 30। এই ডাইমেনশন টেক্সটটা কিন্তু এই ডাইমেনশন অ্যারোহেডের ওপরে হবে, নিচে হবে না। ডাইমেনশন লাইনের উপরে হবে, নিচে করবে না। আর কি, ডাইমেনশন লাইন এই টেক্সট যেন কখনো ড্রয়িং কে ডিস্টার্ব না করে। তুমি এমন ডাইমেনশন দেবো না আমরা যে ড্রয়িংটাই মুছে যাচ্ছে বা ড্রয়িংটার মধ্যে ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, সেটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, এই এক্সটেনশন লাইন ইউজ করে এটাকে সরিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে আমি ডাইমেনশন লাইনটা আনবো, তারপর অ্যারো হেড দেবো, ডাইমেনশন টেক্সটটা দিয়ে দেবো। ইউনিট দেওয়ার দরকার নেই, কারণ আমার মিলিমিটারে আছে এবং আমি টাইটেল বারে লিখে দিয়েছি অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার। তাহলে আমার এরকম কোনো ভুল আমার থাকবে না, টেকনিক্যালি কোনো রং হবে না। ঠিক সিমিলারলি যদি আমি এইটার হাইট দিতে চাই 20 মিলিমিটার, আবার আমি কি করলাম, এক্সটেনশন লাইন দিলাম, আবার ডাইমেনশন লাইন দিলাম, আবার অ্যারো হেড দিলাম। এবার টেক্সটটা কিরকম লিখবো, এরকম লিখবো নাকি এরকম লিখবো না, এটা ভুল, এরকম লিখবো না, কি রকম হবে, এরকম হবে, ঠিক আছে? অর্থাৎ এই অ্যারোহেডটা যে ডাইমেনশন লাইনটা যেটা আছে তার সঙ্গে প্যারালাল হবে লেখাটা। ডিফারেন্সটা বুঝতে পারছো? আমি যখনই করাবো কিছু ভুল আমি করাবো ইচ্ছা করে, যে ভুলটা ওটা করো না, এটা দেখানোর জন্য এটাই করবে। এই ডাইমেনশন লাইনকে দুটো ভাগে ভাগ করা যায়, দুটো মেথডে ভাগ করা যায়, বলবো দুটো ভাগে বলা ঠিক না, দুটো মেথডে ভাগ করা যায়। একটা হচ্ছে ইউনিডিরেকশনাল মেথড আর একটা হচ্ছে অ্যালাইন মেথড। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ইউনিডিরেকশনাল মেথড এন্ড অ্যালাইন মেথড। ইউনিডিরেকশনাল অর্থাৎ একই রকম দিক, তাকে বলা হয় ইউনিডিরেকশনাল। আর অ্যালাইন অর্থাৎ অ্যালাইন মানে কিরকম, অর্থাৎ অ্যালাইন মানে কি, একটা অ্যালাইনমেন্ট মেনটেন করে যেটা হয় তাকে বলে অ্যালাইন। যেমন ধরো আমরা যে এই ডাইমেনশন গুলো দিয়েছি এটা কিন্তু অ্যালাইন মেথডে দিয়েছি। কেন? আমার যখন ডাইমেনশন লাইন যেরকম আছে টেক্সট সেরকম আছে। দেখো ডাইমেনশন লাইন ঘুরে গেল, টেক্সটও ঘুরে গেল, অর্থাৎ এটা ডাইমেনশন লাইন যেমন আছে সেই অ্যালাইনমেন্টেই টেক্সটটা বসেছে। তাই এই মেথডটার নাম হচ্ছে অ্যালাইন মেথড। কিন্তু আবার একটা মেথড আছে যেটাকে বলা হচ্ছে ইউনিডিরেকশনাল মেথড। ইউনি মানে কি বলো, একই রকম। তাহলে ইউনিডিরেকশনাল মেথড মানে আমি যদি একই রকম মেথড ইউজ করে থাকি তাহলে সেটা হচ্ছে ইউনিডিরেকশনাল মেথড। সেটা কিরকম ভাবে হয় দেখে নি। ধরো এই একই রেক্ট্যাঙ্গেল আমি এভাবে আঁকছি, তাহলে এই ডাইমেনশনটা এভাবে লিখলাম, আঁকলাম, একে এটা মুছে দেব, মুছে দিয়ে ঠিক মাঝখানে 30 লিখলাম। ডিফারেন্স দেখো, এখনো অতটা ক্লিয়ার কিন্তু হয়নি তোমাদের কাছে, শুধু এইটুকু ডিফারেন্স দেখতে পেলে যে এটা উপরে লেখা হয়েছিল ডাইমেনশন লাইনে আর এটা ডাইমেনশনকে মুছে তার মাঝখানে ব্রেকআপ করে লেখা হয়েছে। ঠিক, এবার ডিফারেন্সটা আরো ভালো বুঝতে পারবে যদি এভাবে দেখাই। এবারে কি করব, এই ছিল আমার ডাইমেনশন এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইনে ডাইমেনশন অ্যারোহেড, মাঝখানটা মুছে দিলাম, 20টা লিখলাম এইভাবে। ভালো করে ডিফারেন্স দেখো। প্রথমে একটা এই মেথডটা ছিল আমার অ্যালাইন মেথড, অর্থাৎ যেভাবে আমার ডাইমেনশন লাইন ছিল তার সঙ্গে সেই অ্যালাইনমেন্ট মেনটেন করে টেক্সট গুলো বসেছিল। আর এই মেথডটা হলো ইউনিডিরেকশনাল মেথড, অর্থাৎ যেভাবে তোমার ডিরেকশন ডাইমেনশন লাইন যেভাবে থাকুক না কেন তোমার টেক্সট গুলো একই ডিরেকশনে আছে, অর্থাৎ সবাই দেখো ভার্টিক্যালি রয়েছে। তাহলে এটা হচ্ছে একই রকম মেথডে আছে, তাই তার নাম হচ্ছে ইউনিডিরেকশনাল মেথড। আরো ভালো এক্সাম্পলটা বুঝতে পারবে, আমি এখানটা একটা ধরো ট্রায়াঙ্গেল আছে, এই যে স্ল্যান্ট হাইটটা রয়েছে, তির্যক যে বাহুটা রয়েছে, এইটার ধরো মেজারমেন্ট হচ্ছে বা এর ডাইমেনশন হচ্ছে 40 মিলিমিটার, 40। যদি আমি অ্যালাইন মেথডে দিই তাহলে কিরকম হবে,
এর সঙ্গে প্যারালাল, মানে এরকম হবে 40। যদি আমি ইউনিডিরেকশনাল মেথডে দিই তাহলে কি হতো, এক্সটেনশন লাইন, অ্যারো হেড 40টা বসতো এরকম একদম, অর্থাৎ আমার আই ভিউতে ভার্টিক্যাল, আমি যেভাবে তাকাচ্ছি ভার্টিক্যাল। তার মানে আমার অ্যালাইন মেথড আর ইউনিডিরেকশনাল মেথডের ডিফারেন্সটা হলো যে অ্যালাইন মেথডে আমার যেরকম ভাবে ডাইমেনশন লাইন থাকবে ঠিক সেই ওরিয়েন্টেশনে কিন্তু টেক্সটটাও ঘুরে ঘুরে যাবে সেই অ্যালাইনমেন্টে। আর ইউনিডিরেকশনাল মেথড হচ্ছে আমার ডাইমেনশন লাইনটা হরাইজন্টালি হোক, ভার্টিক্যালি হোক বা ইনক্লাইন হোক, টেক্সট কিন্তু একদম ভার্টিক্যালি রয়েছে। বোঝাতে পারলাম দুটো ডিফারেন্স? যখনই তোমরা, হ্যালো আছো তো তোমরা? হ্যালো, কেউ একজন রিপ্লাই করো, শোনা যাচ্ছে কিনা? এবার এবার দেখো, তাহলে ইন ফিউচার তোমরা যখন পড়াশোনা করবে না, মেকানিক্যালি হোক সিভিলি হোক, যে যে ব্রাঞ্চে আছো, আমার একটা সাজেশন হচ্ছে যে সবসময় যেটা পড়বে তার ডিফারেন্সটা পড়ে নেবে, যে এটার সঙ্গে কি ছিল, এটার বেলা কি আছে। এই ডিফারেন্সটা দিয়ে তোমরা বুঝতে পেরে যাবে যে তাহলে আরো ভালো তোমরা এটাকে নলেজটাকে গ্যাদার করতে পারবে। দুটো ডিফারেন্সটা এটা মনে রাখতেও সুবিধা হবে। এবং অ্যাকচুয়ালি ভাইবার সময় কি করা হয়, ভাইবার সময় দেখা হয় যে নলেজটা কতটা আছে। অর্থাৎ একটা ছেলে বা মেয়ে খুব বেশি পড়লো, তার ভাইবা কিরকম হবে, আর যে কিনা পড়লো হয়তো কম কিন্তু নলেজটাকে বেশি বাড়িয়ে গেল, যেভাবেই হোক না কেন, প্র্যাকটিক্যালি হোক বা থিওরিটিক্যালি হোক, নলেজটাকে বেশি বাড়িয়ে গেল, সেটা কিন্তু ইন্টারভিউ নিয়ে বোঝা যায়। অর্থাৎ একটা এই নলেজটাকে বাড়ানোর জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে যখনই আমরা কিছু করব তখন আমরা ডিফারেন্সটাকে পড়বো। সাপোজ ধরো আমরা যেটুকু তোমরা এখন শিখেছো, ধরো ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন শিখেছো, আবার ইন্টিগ্রেশনও শিখেছো, তাহলে দুটোর ডিফারেন্সটা কি, দুটোর মধ্যে ব্যাপারটা বেসিক জিনিসটা আগে বুঝে রাখবে। বা ধরো ইংলিশও যে কোনো জিনিস যা শিখেছো বা এরপরে যেটা পড়বে, আমাদের মেকানিক্যাল যদি যারা আছো তাদেরকে বলছি, ওরা মেকানিক্যালে আইসি ইঞ্জিনও আছে, আবার স্টিম ইঞ্জিনও আছে, দুটো ডিফারেন্সটা কি, এই ডিফারেন্স যদি পড়ো তাহলে কিন্তু খুব ইজিলি এটা তৈরি হয়ে যাবে। বা আমি যদি আরো ভালো এক্সাম্পল দিতে চাই, যে অ্যাটলিস্ট ক্লাস 10 পর্যন্ত সবাই এখানে ইকুয়ালি পড়াশোনা করেছে। ধরো সালোক সংশ্লেষার শ্বসন তোমরা লাইফ সায়েন্সে পড়েছো, তার এই সালোক সংশ্লেষার শ্বসন মানে ফটোসিনথেসিস আর হচ্ছে রেসপিরেশন, এই দুটো ডিফারেন্স যদি পড়ে থাকো, তাহলে যদি শুধু সালোক সংশ্লেষ আসে তাহলে সেটাও তুমি লিখতে পারবে, যদি তোমার শ্বসন আসে তুমি সেটাও লিখতে পারবে, বা যদি ডিফারেন্স আসে সেটাও তুমি লিখতে পারবে। তাহলে আমার ক্ষেত্রে তাই বলি, যখনই তোমরা কোনো কিছু পড়াশোনা করবে সেটা ডিফারেন্সটা কি। আর একটা আমার সাজেশন হচ্ছে, যখন যে জিনিসটা বুঝতে পারবে না তখন সেটা কিন্তু অবশ্যই কোয়ারি করে নাও এবং ক্লাসের মধ্যেই করো। কেন বলছি, সাপোজ ধরো এখানে অনলাইন ক্লাস তো হচ্ছে, কিন্তু তোমার মনে একটা কোশ্চেন এসছে, সেই কোশ্চেনটা কিন্তু আরেকজনের মনেও হয়তো এসেছে, তাহলে সে কিন্তু হয়তো বলতে পারছে না, তুমি হয়তো প্রশ্নটা করলে সেটা যদি আমি অ্যান্সারটার সঙ্গে সঙ্গে দিয়ে দিই তোমাকে, তাহলে কিন্তু তোমার সঙ্গে সঙ্গে আরো যে বাকি 50 জন ছেলে আছে বা মেয়ে আছে তারাও কিন্তু একইভাবে উপকৃত হবে। তাই যত এরকম কোশ্চেন অ্যান্সার ডিসকাশনের মধ্যে দিয়ে আমরা যাব, তত বেশি কিন্তু আমরা নলেজটাকে বেশি গ্যাদার করতে পারবো। এটা হতেই পারে তুমি একটা কোশ্চেন করলে যেটা কিনা আমাকেও ভেবে উত্তর দিতে হচ্ছে বা কিছু, তাতে কোনো অসুবিধা কিছু নেই। এমন হতেই পারে আমি হয়তো অ্যান্সারটা সেই মুহূর্তে বলতে পারলাম না, পরদিন জেনে এসে বললাম, যদিও আজ পর্যন্ত এরকম হয়নি, তবুও হয়তো হতেই পারে। কাজেই তোমরা সবসময় যখন কোনো কোশ্চেন আসবে বা মাথায় কিছু ঢুকবে, তখন সেটা অবশ্যই সেটা কোয়ারি করে ফেলবে। কোয়ারিটা করলে পরে কি হবে, তোমাদের সবার নলেজটাই সেটা বাড়বে। যাই হোক, এটা হচ্ছে ডাইমেনশন মেথড গেল। এবার তোমরা কি এটা এঁকে নিতে পারবে একটু এইটুকু, এই তিনটে ড্রয়িং এবং তার ডাইমেনশন সিস্টেমটা, তিনটে, এই দুটো রেক্ট্যাঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলটা, এই ছবিটা এখন আঁকতে হবে না। এঁকে নিয়েছি স্যার, এঁকে নিয়েছি স্যার। হ্যাঁ স্যার, কমপ্লিট হয়ে গেছে, এঁকে নিয়েছি। ওকে এঁকে নিয়েছি স্যার। ওকে, যদি কেউ বাকি থাকো তারা ওটা আস্তে আস্তে লিখে নাও, এঁকে নাও। স্যার বলছি, অ্যারোহেড কি সবসময় 3:1 ওইরকম ভাবেই হবে? হ্যাঁ, ওইভাবেই হওয়ার নিয়ম। যখন কিন্তু ওটা কেউ আমরা মেপে করি না, তুমি প্রথম দিন বাড়িতে একটা মেপে দেখবে, তারপর সেই মেথডে একটা আন্দাজ হয়ে যাবে, সেরকম একটা থিকনেস টাইপের, সেটা দিয়ে তুমি করতে পারবে। 3:1ই হবে। যদি এটা 3 মিলিমিটার হয় তাহলে এটা 1 মিলিমিটার, উপরে 0.5 নিচে 0.5। যদি তুমি এরকম
6 মিলিমিটার নাও, তাহলে এখানে 1 এখানে 1, 6 6 2। এটা কেন হয় সেটা বলতে পারবো না, এটা করা হয়, এটা স্ট্যান্ডার্ড মেনে নেওয়া হয়েছে 3:1। একটা মেজারমেন্টে একটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে, সেটাই সবাই মেনটেন করে। নিশ্চয়ই এটা, হ্যাঁ বলো বাবা বলো। স্যার ডাইমেনশন লাইন আমরা শুনলাম হচ্ছে ইনক্লাইন ভাবে হতে পারে না, তাহলে আমরা যখন ট্রাইঅ্যাঙ্গেল আঁকি সেই ক্ষেত্রে স্যার তাহলে না, ইনক্লাইন এটা কেন করা হচ্ছে? এবার শুনতে বা বুঝতে ভুল হয়েছে। ইনক্লাইন হয় তাই বলিনি, আমি বলেছিলাম যে লাইনটার সঙ্গে ডাইমেনশন দেব, যার ডাইমেনশন দিচ্ছি তার সঙ্গে প্যারালাল হবে, তার সঙ্গে ইনক্লাইন হবে না। আচ্ছা, তুমি ধরো আমি এই লাইনটা আছে, এর আচ্ছা। ডাইমেনশন কিন্তু আমি এভাবে দিতে পারবো না, দেখা যাচ্ছে তো অত করে। হ্যাঁ, বুঝলাম স্যার। কিন্তু হ্যাঁ স্যার, এটা হ্যাঁ এটা স্যার, বুঝলাম। ইনক্লাইন, যদি লাইনটা নিচে ইনক্লাইন হয় তার সঙ্গে প্যারালাল করে সে হবে, আমি সেক্ষেত্রে বলেছি ইনক্লাইনেশনটা হবে না, আচ্ছা। মানে মধ্য কথা প্যারালাল হবে, যে লাইনটা ডাইমেনশন আমি মানে মেন লাইনের সাথে প্যারালাল হচ্ছে। একদম প্যারালাল হবে। ঠিক আছে স্যার, বুঝলাম স্যার। দেখো ভাগ্যিস তুমি কোশ্চেনটা করলে, তাই এটা ডাউটটা ক্লিয়ার হয়ে গেল, নাহলে এই ডাউটটা থেকে গেলে মুশকিল হতো। এই জন্য সবসময় কোশ্চেন করে নেবে ডাউট থাকে। আচ্ছা আমি, আচ্ছা স্যার, একটা কোশ্চেন বলো। ছিল স্যার, কোনো মানে আঁকাবাঁকা লাইনের ডাইমেনশন আমরা কিরকম ভাবে করব? কার্ভের, মানে কার্ভ লাইন যাকে বলে। কার্ভ লাইনের ডাইমেনশন দেখো, ইরেগুলার কার্ভের ডাইমেনশন দেওয়া যাবে না, ইরেগুলার কার্ভের ডাইমেনশন দেওয়া যাবে না। যদি রেগুলার কার্ভ হয়, আমি এটা মুছছি এবার। হ্যাঁ, একটা রেগুলার কার্ভ যদি হয়, সাপোজ একটা সার্কেল, এর যদি ডাইমেনশন দিতে হয় তাহলে আমার সেন্টার পয়েন্টটা লাগবে। এই সেন্টার পয়েন্ট থেকে সার্কেল মানে তার সেন্টার লাইনও থাকবে, এর ডাইমেনশন দুভাবে দিতে পারি। একটা হতে পারে তার রেডিয়াস দেখিয়ে দিতে পারি, R15, R15 মানে হচ্ছে রেডিয়াসটা 15। আবার ধরো আমি এর ডায়ামিটার দেখাতে পারি, খুব ভালো করে দেখো, এই যে রেডিয়াস দিয়ে দেখেছি লাইনটা কিন্তু এটা ছাড়িয়ে চলে গেছে, কিন্তু অ্যারো হেডটা আমার এই অবধি আছে, তার মানে বোঝাচ্ছে সেন্টার থেকে এই পেরিমিটার পর্যন্ত লেন্থ হচ্ছে 15, এবং সেটা এই কার্ভের রেডিয়াসকে রিপ্রেজেন্ট করছে, তাই আর লিখেছি। সিমিলারলি এবার এই অ্যারো হেডটা দেখাচ্ছে কি, একটা এন্ড পেরিমিটারে আছে, আরেকটা এন্ড পেরিমিটারে আছে, এবং ডাইমেনশন লাইনটা সেন্টার দিয়ে পাস করছে, তার মানে সেই লাইনটা কি অ্যাকচুয়ালি ডায়ামিটার। তাহলে এটা কি প্রেজেন্ট করছে? ডায়ামিটারকে প্রেজেন্ট করছে। এবং আমি বারবার করে বলছি ছবিকে আমি ডিস্টার্ব করবো না, তাই ছবির গায়ে লিখবো না, তাহলে আমি কি করলাম, এক্সটেনশন করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে 530, 5 মানে ডায়ামিটার। খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন শুনে রাখো, অর্থাৎ যখন তুমি কোনো জায়গায় 5 দেখতে পারবে ড্রয়িং এর ক্ষেত্রে, সেটা কিন্তু তার ডায়ামিটারকে রিপ্রেজেন্ট করবে। সার্কেলের ডায়ামিটারকে 5 দিয়ে ডিনোট করা হয়, 5, এটা গ্রিক লেটার 530 মিনস ডায়ামিটার অফ দ্য সার্কেল। এবার এটা তো রেগুলার ছিল, ধরো তুমি তোমার যদি যখন ইলিপস আঁকো বা প্যারাবোলা আঁকো, তারও ডাইমেনশন দেওয়া যাবে। কিন্তু তুমি যদি এখন ইরেগুলার আঁকা বাঁকা লাইন যেটা বলতে চাইছিলে, মানে এরকম বলতে চাইছো তো, এরকম ভেবে নিতে পারি তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে তার ক্ষেত্রে আমাদের ডাইমেনশনটা অন্যভাবে দিতে হবে। কিরকম ভাবে দিতে হবে? এইটা যখন প্রশ্নটা করলেই এটা আমি ব্যাপারটায় আসতাম, তার আগে ড্রয়িংটা দিয়ে শুরু করি, ড্রয়িংটা করিয়ে শুরু করি। হ্যাঁ, দেখাচ্ছি, আমি ডাইমেনশন দেখিয়ে দেবো, তারপর মুছে নিয়ে আবার আসছি। সাপোজ ধরো তোমাকে বলা হলো 5 পয়েন্ট দিয়ে পাস করবে এমন একটা কার্ভ তুমি আঁকো, 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট কিরকম ভাবে হবে? তোমার পছন্দ মতো। সাপোজ ধরো 1, 2, 3, 4, 5, আমি এই 5খানা পয়েন্ট নিয়েছি, দেখা যাচ্ছে এই অবধি 1, 2, 3, 4, 5, এই 5টা পয়েন্ট তুমি তোমার ইচ্ছা মতো নিয়েছো, যেখানে সেখানে। আমি আমার ইচ্ছা মতো নিয়েছি, এবং এখান দিয়ে আমি এমন একটা কার্ভ আঁকবো যে কার্ভটা কিন্তু আমাকে এই কটা পয়েন্ট দিয়ে পাস করবে, 5টা পয়েন্ট দিয়ে পাস করবে। কোশ্চেনটা এলো কোথা থেকে?
যে আমাকে বলা হলো যে একটা ইরেগুলার কার্ভের ডাইমেনশন কিভাবে দেব। আগে আমি লাইনটা এঁকে নিই, ইরেগুলার কার্ভটা এঁকে নিই, তাহলে কি দেখতে পাবো। প্রথমে কি করে আঁকবো দেখো, প্রথমে আমি এই 1 2 2 3 3 4 4 5 আমি লাইন দিয়ে জয়েন করলাম, লাইন সেগমেন্ট। এরা কি, এরা হচ্ছে লাইন এঁকেছি, আমি কিন্তু কার্ভ আঁকিনি। আমি আঁকবো কি কার্ভ, কিন্তু আমি এখন আঁকলাম কি লাইন। প্রথম কাজ হচ্ছে আমি এমন একটা কার্ভ প্রথমে আঁকবো যে 1 2 3 তিনটে পয়েন্ট দিয়ে পাস করে। তিনটে পয়েন্ট দিয়ে পাস করা মানে আমি বলতে পারি ঘুরিয়ে যে এমন একটা পয়েন্ট যার থেকে 1 2 3 তিনটে ইকুয়াল ডিস্টেন্সে থাকবে। সেই পয়েন্টটা আগে আমায় খুঁজে বার করতে হবে। কি করে বার করব, সবার আগে এই 1 2 যে লাইনটা আছে তাকে আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকবো। কি আঁকবো, পারপেন্ডিকুলার বাইসেক্টর। মনে আছে এটা ক্লাস 5 ভিডিও দেখা যাচ্ছে না স্যার। ক্যামেরাটা অফ স্যার, হয়ে গেছে ক্যামেরাটা স্যার। off হয়ে গেছে। কেন অফ হবে? স্যার দেখা যাচ্ছে না। এখন এখন দেখা যাচ্ছে? না স্যার, না স্যার দেখা যাচ্ছে না, আপনার তো ফ্রিজ হয়ে আছে আপনার তো স্যার ক্যামেরা। নেট প্রবলেম হয়তো স্যার আপনার। হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ নেট বেরিয়ে গেলাম, দাঁড়াও, জাস্ট মিনিট জাস্ট মিনিট। হ্যাঁ দেখো স্যার তো এবার এবার দেখা ঠিক আছে। যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, দাঁড়াও সেট করে নি ক্যামেরাটা। একটু টাইম দাও আমাকে প্লিজ। হ্যালো, ওটার ইয়েটা অফ করো, অডিওটা অফ করো। স্টুডেন্ট শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার হ্যালো, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা দেখা যাচ্ছে। যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখাও স্যার যাচ্ছে দেখা নিশ্চয়ই? যাচ্ছে। হ্যাঁ না আপনি একটু নাম পজ হয়ে গেল কেন? পিন করো, ওটাকে দেখ। স্যার শুনতে পাচ্ছি না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমার হচ্ছে মিউট হয়ে গেছে।
হ্যালো, 1 2 3 4 5 এই 5টা পয়েন্ট দিয়ে পাস করতে গেলে আমার কি করতে হবে? প্রথমে 1 2 আর 2 3 এই লাইন দুটোকে বাইসেক্টর ড্র করতে হবে। কিরকম? পারপেন্ডিকুলার বাইসেক্টর। শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যালো হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার হ্যাঁ শুনতে স্যার, শোনা পাচ্ছি। যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যালো 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 স্যার, হ্যালো শোনা যাচ্ছে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। রিপ্লাই দাও প্লিজ। হ্যালো হ্যাঁ স্যার। স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা Hello? যাচ্ছে স্যার। আপনি শুনতে পাচ্ছেন না? স্যার শুনতে পাচ্ছেন না। এটা থেকে কি কানেক্ট করা আছে? আমি এখানে ভিডিওটা তুলছি। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সৌভিক স্যার, আমাকে হেল্প করেছেন। দেখা যাচ্ছে তো নিশ্চয়ই ক্যামেরায়? হ্যাঁ স্যার অবশ্যই। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাড়াতাড়ি করে শুনে নাও, এখানে নেটের একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, 1 2 3 4 5 এই 5টা পয়েন্ট দিয়ে পাস করবে। এই 5টা পয়েন্ট দিয়ে পাস করার জন্য আমাকে কি করতে হবে? আগে একটা পয়েন্ট আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেই পয়েন্টটা কি করে পাবো? আমি আঁকবো পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ড। ছোটবেলায় করেছিলে, দেখিয়ে দিই, মনে পড়ে যাবে। সাপোজ ধরো একটা লাইন সেগমেন্ট আছে, লাইন আছে, রেখাংশ বা লাইন সেগমেন্ট। তাকে যদি আমি বাইসেক্ট করতে চাই, তাহলে প্রথমে কি করতে হবে? একে সেন্টার করে মোর দ্যান হাফ, অর্ধেকের চেয়ে বেশি রেডিয়াস নিয়ে আমাকে কম্পাস দিয়ে এই একটা আর্ক নিয়েছিলাম, এই একটা আর্ক নিয়েছিলাম। মনে পড়ছে এবার? ঠিক হ্যাঁ স্যার, মনে একইভাবে পড়ছে। ওই একই মেজারমেন্ট নিয়ে, মেজারমেন্ট নাড়াতে পারবো না, কম্পাসটা একই রেডিয়াস নিয়ে আমি এই এন্ড পয়েন্টে কাটাটা বসিয়ে আমি যদি আবার দুটো আর্ক করি, সেই আর্ক গুলো যেখানে ইন্টারসেক্ট করছে আমি যদি জয়েন করলে পরে আমি পেয়ে যাব এই লাইনটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। কেন পারপেন্ডিকুলার বাইসেক্টর? তার কারণটা হচ্ছে লাইনটাকে পারপেন্ডিকুলারলি এবং বাইসেক্ট করছে, সমান দুভাগে ভাগ করছে এবং সেটা লম্ব ভাবে, তাই তার নাম হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। এবার দেখো তোমার তাহলে আমি কি করব? এই 1 2 2 3 দুটো লাইনকেই আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব। কি করলাম? 1 কে সেন্টার করে মোর দ্যান হাফ রেডিয়াস নিয়ে এই একটা আর্ক, এই একটা আর্ক, এখানে একটা, এখানে একটা। আবার 2 কে বসিয়ে দুটো আঁকলাম আমি
থিন লাইন দিয়ে জয়েন করলাম। ঠিক একইভাবে 2 আর 3 একেও পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব। 3 কে বসিয়ে ওই একই রেডিয়াস নিয়ে করব, এ একটা আর্ক এ একটা আর্ক, বুঝেই যাচ্ছ। আমি করলাম এই দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর, সাপোজ এখানে আমার জয়েন হয়েছে, মিট করেছে, এটা মিট করেছে। কি করলাম, আমি এবার একে মিট করে আমি যদি কম্পাস দিয়ে মেজার করি দেখবো 1 2 and 3 এরা ইকুয়াল ডিসটেন্সে থাকবেই থাকবে। যদি না থাকে তাহলে বুঝতে হবে আমি এই পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতে কোথাও ভুল করেছি। তাহলে আমাকে কি করতে হবে, এইকে সেন্টার করে 1 বা 2 বা 3 যে কোনো একটা মেজারমেন্ট নিলাম, রেডিয়াস নিলাম, নিয়ে সার্কেল আঁকি, তাহলে সে 1 2 3 এখান দিয়ে পাস করবে। এবার আমার রইল পড়ে কে 3 4 and 4 5। আমার কিন্তু কোশ্চেনটা করা হয়েছিল যে আমি ইরেগুলার কার্ভের ক্ষেত্রে আমি কিভাবে ডাইমেনশন দেব। খেয়াল রেখো, এবার আগে কার্ভটা এঁকে নিই। 3 4 5 দিয়ে পাস করবে এমন যদি একটা কার্ভ আঁকতে চাই, ঠিক সিমিলার মেথডে আমি যাব। 3 4 আর 4 5 যে দুটো লাইন আছে সেই লাইন দুটোকে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব। 3 কে সেন্টার করে মোর দ্যান হাফ রেডিয়াস নিয়ে এ একটা আর্ক এ একটা আর্ক, 4 কে সেন্টার করে সেই একই মেজারমেন্ট নিয়ে দুটো আর্ক আঁকলাম, জয়েন করলাম এবং এক্সটেন্ড করলাম। ঠিক সিমিলারলি 4 কে সেন্টার করে এ একটা আর্ক এ একটা আর্ক, 5 কে সেন্টার করে দুটো আর্ক নিলাম, আমি দুটোকে এখানে ইন্টারসেক্ট করলাম। এই ইন্টারসেক্টিং পয়েন্টটা থেকে আবার সেই 3 4 আর 5 ইকুয়াল ডিসটেন্স হবেই হবে। যদি না হয় তাহলে বুঝতে হবে আমি এখানে কোথাও ভুল করেছি। একে সেন্টার করে আমি 3 4 5 দিয়ে পাস করবো, একটা সার্কেল এঁকে ফেললাম। তাহলে আমি একটা কার্ভ পেয়ে গেলাম, যেই কার্ভটা কিন্তু 5টা পয়েন্ট দিয়ে পাস করছে। এবার যদি তোমাকে ডাইমেনশন দিতে হয় তাহলে তোমার কি করতে হবে, এখান থেকে এটা ডাইমেনশন দিতে হবে, আর কিছু একটা তুমি মেজার করে রাখবে। ঠিক আবার এখানেও তুমি একটা ডাইমেনশন দিয়ে রাখলে, আর কিছু একটা, তাহলে এইভাবে ডাইমেনশন দিতে পারবে। আদারওয়াইজ তুমি যেটা বলতে চেয়েছিলে, আমি তার নামটা খেয়াল করিনি কে বলেছিলে, তার ক্ষেত্রে যদি এরকম এরকম কোনো কার্ভ হয় তার ডাইমেনশন দেওয়া যাবে না, তার ডাইমেনশন দেওয়ার দরকারও পড়বে। তাহলে আমি আজকে কি শেখালাম, একটা সার্কেল কি ডাইমেনশন দিতে হয়, ডাইমেনশন লাইন ক রকমের হয়, লাইন কি কি হয়, কন্টিনিউয়াস লাইন, সেন্টার লাইন, লাইন হয়েছিল আমাদের মানে কোন লাইনটার আমরা তাকে সেটা আমরা আঁকছি। কারো কোনো কোয়ারি আছে এই পর্যন্ত? নো স্যার, অল ক্লিয়ার। আমরা এই ধরনের ড্রয়িংগুলো আমরা আস্তে আস্তে যেগুলো আমরা করে এসেছি ভোকেশনালে, সেগুলো থেকে যদি কোনো কোয়ারি থাকে আমাকে করতে পারো, নেক্সট দিনের ক্লাসে আমি সেগুলো অ্যান্সার দিয়ে দেবো। আর আমাদের আরো কিছু নেক্সট দিন আরো কিছু কিছু জিনিস আমাদের লাগবে, যেগুলো কিনা আমরা 9 10 এর জিওমেট্রিতে কিছু করে এসেছিলাম, যেমন সেন্টার অফ গ্র্যাভিটি বার করা, পারপেন্ডিকুলার মিডিয়ান এঁকে, সেইগুলো আমরা কিছু করব। কিছু সলিড অবজেক্ট আঁকা, যেমন আমরা সিলিন্ডার, আমরা কোন, পিরামিড, প্রিজম, এই সলিড অবজেক্ট গুলোকে স্পেশালি আলাদা আলাদা করে আমরা এদের এই কটাকে আমরা আইডেন্টিফাই করব এবং তাদের মধ্যে ডিফারেন্স কি আছে সেটা আঁকবো, এবং তাদেরকে ডিফারেন্ট ভিউতে কিরকম দেখতে হয় সেটা আঁকবো, সেটা আলোচনা করব। তার আগে আমাদের আজকে একটু ছোট্ট গল্প বলে নিই যে রিগার্ডিং একটা সলিড অবজেক্ট যদি প্রেজেন্ট করতে হয় তাহলে আমাদের 3খানা ভিউ লাগবে। সাপোজ ধরো যে আমি মানুষটাকে যদি তোমরা দেখতে চাও, তোমরা আমার যে ভিউটা এখন দেখতে পাচ্ছ সেটা কি ফ্রন্ট ভিউ, আমাকে সামনে থেকে দেখতে পাচ্ছ। আবার যদি আমার কারো মনে হয় যে আমাকে সাইড থেকে দেখতে কেমন বা উপর থেকে কেমন দেখতে, ডিফারেন্ট ভিউতে সে দেখতে হতে পারে। সাপোজ একটা টেবিল তুমি বানাচ্ছ, টেবিলটা কার্পেন্টারকে বানাতে দেবে, তো কার্পেন্টার তো এখন টেবিল তো ওপর থেকে কেমন দেখতে লাগবে সেটা একটা মেজারমেন্ট, একটা ছবি দেখাবে, সামনে থেকে কেমন দেখাবে, তুমি ড্রয়ার দিচ্ছ কিনা সেরকম একটা ছবি দেখাবে, আবার সাইডটা কতটা চওড়া তারও একটা ছবি আমাদের দিয়ে দেওয়া দরকার। তাহলে একটা অবজেক্টের যদি আমি 3খানা ভিউ দিতে পারি তাহলে একটা কমপ্লিট ড্রয়িং আমরা পেয়ে যেতে পারি। একটা হচ্ছে ফ্রন্ট ভিউ,
একটা হচ্ছে টপ ভিউ আর একটা সাইড ভিউ। মানে 3D মানে 3D পিকচার। না, 3D পিকচার না, 2D পিকচার। 2D পিকচার কিন্তু তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ। এই 2D ভিউটাকে বলা হয় তোমার অর্থোগ্রাফিক ভিউ। অর্থোগ্রাফিক ভিউ। এই অর্থোগ্রাফিক ভিউতে কি করা হয়, অর্থাৎ তোমাকে সেপারেটলি এলিভেশন, প্ল্যান আর সাইড ভিউ। আমি একটু এগুলো মুছে ফেলি, এগুলো তো হয়ে গেছে মনে হচ্ছে। আমি একটু মুছে, বা এই জায়গাটা মুছে ফেলি, এই জায়গাটা মুছে আমি দেখিয়ে হ্যাঁ দিচ্ছি স্যার, হয়ে গেছে স্যার, হয়ে গেছে। কিরকম ব্যাপারটা হয়। প্ল্যান, এলিভেশন, সাইড ভিউ কিরকম ভাবে জিনিসটা দেখতে হয় আমি দেখে দিচ্ছি। ওই তিনটে ডিফারেন্সটা আগে ভালো করে মাথায় রেখে দেবে, তারপর মেনলি এটা করা হয় সলিড অবজেক্টের জন্য। দেখা যাচ্ছে নিশ্চয়ই এই সাইডটা, হ্যাঁ। আচ্ছা, সাপোজ ধরো শুরু করি ছোটবেলার একদম ড্রয়িং দিয়ে। ছোটবেলায় নিশ্চয়ই সবাই ঘর এঁকেছিল এরকম ভাবে। নিশ্চয়ই তোমার ঘর, হ্যালো, স্যার দেখতে পাচ্ছি। হ্যালো, স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ঘরটা কোনো প্রবলেম হচ্ছে। কি বলছিলাম, এটা একটা 3D ভিউ। এটা কি, আমি এখান থেকে বুঝতে পারছিলাম যে একটা ঘরকে সামনে থেকে কেমন দেখবো, সাইড থেকে কেমন দেখবো, ওপর থেকে কেমন দেখবো, আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ থাকি, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। ওকে ওকে। এটা যে এটা কিন্তু কে বললাম 2D ভিউ, 3D ভিউ। এটা 3D ভিউ, অর্থাৎ একটা ভিউ এর মধ্যে আমি কিন্তু একটা ঘরকে সামনে থেকে কেমন দেখতে লাগছে, পাশ থেকে কেমন দেখতে লাগছে, উপর থেকে কেমন দেখতে লাগছে, তিনটে আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এভাবে প্রেজেন্ট করবো না, এটাকে আমরা আইসোমেট্রিক ভিউ বলি, পরে শিখবো। তার আগে অর্থোগ্রাফিক ভিউকে কি বলা হয়, যে একটা জিনিসকে আমি উপর থেকে, সাইড থেকে, পাশ থেকে কিরকম দেখবো। যদি ঘরটাকে সামনে থেকে দেখতাম, এই একটা রেক্টাঙ্গেল, শুনতে পাচ্ছি না, কিছু একটা প্রবলেম হচ্ছে। স্যার শোনা যাচ্ছে না স্যার। হ্যালো স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। হ্যালো স্যার শোনা যাচ্ছে না স্যার। স্যারও শুনতে পাচ্ছে না আমাদের কথা। স্যার, তো বেরিয়ে যাচ্ছে। হ্যালো স্যার, শোনা যাচ্ছে না স্যার। স্যার শোনা যাচ্ছে হ্যালো না স্যার, শোনা যাচ্ছে না স্যার, খুবই প্রবলেম। স্যার, শোনা যাচ্ছে না। আসলে কেটে আবার জয়েন করছিল। হেডফোনটা না হলে খুলে দিতে বলো। হ্যালো, এবার শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তাহলে এটা ছিল এলিভেশন বা ফ্রন্ট ভিউ, এটা টপ ভিউ। আজকে এইটুকু সময়ের মধ্যে অতটা বলা যাবে না, তবু যেটুকু পারছি আমি একটু হিন্ট দিয়ে রাখছি, আমি পরদিন এটা আবার ডিটেলে বলবো। আর সাইড ভিউ কিরকম দেখতে পাবো জিনিসটা,
যেখানে উইন্ডো ছিল, মনে পড়ছে? যেটা আমি 3D ভিউ, অর্থাৎ এর 3টে ভিউ ছিল, একটা হচ্ছে ফ্রন্ট ভিউ, একটা টপ ভিউ, আর একটা সাইড ভিউ। এই 3টে ভিউকে আমি একসঙ্গে প্রেজেন্ট করতে হয়, তখন তাকে বলা হয় যে অর্থোগ্রাফিক ভিউ। এর আবার ব্যাপার স্যাপার আছে যে কোনটা মানে ওপর থেকে দেখি এটা প্ল্যান বলি, আমরা ওপর থেকে দেখছি, টপ ভিউটা যেটা বলি প্ল্যান। সাপোজ ধরো আমরা যে বাড়ির প্ল্যান দেখি না, বাড়ির প্ল্যানে কি দেখো যে কোথায় টয়লেট, কোথায় কিচেন, কোথায় বেডরুম, কোথায় ডাইনিং, এটা ওপর থেকে দেখা যায়, এবং এটা বলা হয় প্ল্যান। এই প্ল্যানটা বলতে পরিকল্পনার প্ল্যান সেটাও যেমন বলতে পারো, আদারওয়াইজ কিন্তু প্ল্যান বলতে মেনলি বোঝাচ্ছে ওপর থেকে এটা দেখছি। অর্থাৎ আমরা যখন কোনো কিছু ওপর থেকে দেখি তখন তাকে বলা হয় টপ ভিউ, বা তার আরেকটা নাম হচ্ছে প্ল্যান। আবার ঠিক একইভাবে যখন নাকি ধরো কোনো কিছু এলিভেশন, অর্থাৎ আমি যদি শুধু প্ল্যান দেখে তো আমি বুঝতে পারবো না সেটা কতটা লম্বা। আমি ওপর থেকে একটা বাড়ির প্ল্যান দেখলাম যে সেখানে সমস্ত কিছু সাজানো রয়েছে, কিছু বেডরুম কোথায়, টয়লেট কোথায়, কিচেন কোথায় সাজানো রয়েছে, আর তখন আমি এটা বুঝতে পারবো না বাড়িটা কতলা, কটা স্টোর। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হবে, তাহলে হাইটটা দেখতে হবে, তাহলে আমরা এলিভেশন। বা আমি মানুষদেরই ভাবো না কেন, তুমি যদি আমাকে ওপর থেকে দেখো তাহলে তুমি কি আমি কতটা লম্বা তুমি কি বুঝতে পারবে? পারবে না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ফ্রন্ট থেকে দেখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো ফ্রন্ট ভিউ, বা তার আরেকটা নাম হচ্ছে এলিভেশন, ফ্রন্ট ভিউ অর এলিভেশন। আর যদি সাইড থেকে দেখা হয় সেটাকে বলবো সাইড এলিভেশন বা সাইড ভিউ। সাইড এলিভেশন বা সাইড ভিউ। প্ল্যানে আমি কি দেখতে পারি, কতটা ফ্লোর স্পেস আছে, কতটা জায়গা নিয়েছে সে, এটা দেখতে পারি। আর এলিভেশনে কি দেখতে পারি, যে সেটা হাইট দেখতে পারি। তাহলে ধরো একটা টেবিল যদি আমি আঁকি, কি আঁকবো দেখি। একটা টেবিল যদি আমার আঁকা থাকে, আমি আগে আইসোমেট্রিক ভিউটা আঁকছি সুবিধার জন্য। স্যার ছবিটা বোঝা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ স্যার, আপনার ওখানে স্যার আলোর ও লাইট পড়েছে তো? কিছু বোঝা যাচ্ছে না তো। ওকে ওকে ওকে, দাঁড়াবে। টেবিল ছিল তো, আমি খুব বাজেভাবে ইচ্ছা করে রাখলাম, মানে বোঝানোর জন্য জাস্ট। এই যে টেবিলটা, এই যদি ওপর থেকে দেখি, যদি এখান থেকে দেখি, তাহলে যে আমি পাবো কি একটা প্ল্যান। আর যদি এদিক থেকে দেখি তাহলে পাবো হচ্ছে ফ্রন্ট ভিউ। আর এখান থেকে আমি দেখি তাহলে আমি পাবো সাইড ভিউ। ফ্রন্ট ভিউ এফভি, প্ল্যান, আর এটা হচ্ছে সাইড ভিউ। যদি আমি এটা অর্থোগ্রাফিকে আঁকতে চাই তাহলে আমি কি দেখতে পাবো, দেখো। প্রথমে আমার প্ল্যান নিচে আসে, প্ল্যান অর্থাৎ টেবিলটা কতটা লম্বা চওড়া আছে আমি বুঝতে পারবো। রাইটিং এরিয়া কতটুকু আমি লিখতে পারবো, কতটুকু জায়গা পাচ্ছি সেটা। ফ্রন্ট ভিউতে কি দেখবো, টেবিলটা এরকম আছে, তার দুটো পায়াকে দেখতে পাবো। যদি মনে হয় আমি কিছু ড্রয়ার আঁকবো তাহলে ড্রয়ার থাকতে পারে। সাপোজ ধর এখানে ড্রয়ার ছিল, সেই ড্রয়ারটা হলো ফ্রন্ট ভিউ। সাইড ভিউতে কি দেখবো, এই দিকটা দেখতে পাবো। এটা হলো টেবিলটার সাইড ভিউ। তাহলে এই 3টে ভিউ, প্ল্যান, এলিভেশন আর সাইড ভিউ, আরো ভালো বুঝতে, ডাইমেনশন দিলে আরো ভালো বুঝতে পারবে। সাপোজ ধরো এই লেন্থটা ছিল তোমার হচ্ছে 200 মিলিমিটার, আর এদিকটা ছিল হচ্ছে তোমার 1 মিলিমিটার। আমি শোনা যাচ্ছে না স্যার, শোনা যাচ্ছে না স্যার। সেটা হবে দাঁড়াও। হ্যাঁ, এবারটা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, এবারটা শোনা যাচ্ছে কিনা? তাহলে শুনতে হ্যাঁ পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে।
হ্যালো 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 শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এবার দেখো বাকি যে প্ল্যান এঁকেছিলাম, অর্থাৎ প্ল্যান এই যেটা আমার আঙুলটা দেখা যাচ্ছে, এই রেক্ট্যাঙ্গেলটার মাপ কত হবে? 200 বাই 100, 200 বাই 100, অর্থাৎ ওপরটা টেবিলের টপটা আমি দেখতে পাচ্ছি লাইন। ফ্রন্ট ভিউ থেকে দেখতে পাবো টেবিলটাকে সামনে থেকে আমি কিরকম দেখতে পাবো, যেটা ওপরে ছবিটা। ওপরে যে রেক্ট্যাঙ্গেলটা এসছে, এই ওপরে যে আমার আঙুলটা এখন যেখানে নড়ছে, ওপরে রেক্ট্যাঙ্গেলটা দেখো সামনে একটা ড্রয়ার, কর্নারে ড্রয়ার রাখা আছে, ফ্রন্ট ভিউ। আর সাইড ভিউ হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ এই সাইড ভিউটা হচ্ছে আমি সাইড থেকে দেখলে কিরকম দেখতে পাবো সেটা আমার দেখা যায়। আচ্ছা, আজকে তো প্রচন্ডই প্রবলেম হলো। যাই হোক, আমি 2-3টে ডিভাইস দিয়ে চেষ্টা করে আমি কমপ্লিট করলাম। এর ওপর এই যে আজকে শুরু করে রাখলাম এই সাইড ভিউ, প্ল্যান, এলিভেশন, সলিড অবজেক্টের, আমরা নেক্সট দিনের ক্লাসে কিন্তু আমরা এটাকে কমপ্লিট করব, অর্থাৎ আরো ডিটেল মানে ড্রয়িং যেমন হয় তেমন ভাবে আমরা শুরু করব। ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার Okay, sir. ক্লাস। স্যার আমাদের হ্যাঁ বলো, সাবজেক্ট রিলেটেড ক্লাস কবে হবে? কিসের ক্লাস? মানে আমরা যেই সাবজেক্টে পড়বো সেই সাবজেক্ট রিলেটেড ক্লাসটা কবে হবে? এইটা তোমার সাবজেক্ট রিলেটেড, যারা কিনা মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল আছে তাদেরকে এটা লাগবেই, কারণ তাদের কোর্সের মধ্যে থাকবেই। এটা আমাদের এই কোর্সটা করে নিতেই হবে, নাহলে কিন্তু ওগুলো এগোতে পারবে না। ওকে স্যার। এগুলো এগুলো গ্রামার, এগুলো না হলে পরে কিন্তু সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ক্ষেত্রে একসাথে কোর্স করা যাবে না, তাই আমরা এগুলো কাজগুলো করিয়ে নিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে স্যার। ওকে হ্যাঁ স্যার। ওকে, টাটা, সবাই ভালো থেকো। হ্যাঁ স্যার, টাটা স্যার। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। বাই। স্যার কালকে কি ক্লাস Thank you, হবে বলতে sir. পারবেন? সৈকত, ওই সৌম্যান, মনে হয় ক্লাস শেষ হয়ে গেছে। হ্যাঁ শেষ তো হলো, আমি বুঝতে পেরেছি। আর হবে না সম্ভবত। মনে হচ্ছে আবার বলবে কবে হবে। আরে গ্রুপে জানিয়ে দেবে, গ্রুপে এই আজকে যেমন হলো বলে দিল, আবে সেরকম গ্রুপে জানিয়ে দেবে। রেকর্ডিং হয়, এটা বাড়ির কি কথা কো।